হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমরা দার্জিলিংয়ে কোন কোন স্পট ঘুরেছিলাম, আর পিক সিজনে কত গাড়ি ভাড়া লেগেছিল, আর হেঁটে হেঁটে বা কোন কোন জায়গায় ঘুরেছিলাম। তোমরাও চাইলে এইভাবে ঘুরতে পারো। তবে আমি এতদিন দেখেছি 3 পয়েন্ট, 5 পয়েন্ট, 7 পয়েন্ট, মিক্স পয়েন্ট, কিন্তু আমি আমার মতো অল পয়েন্ট তৈরি করে নিয়েছিলাম ড্রাইভার দাদার সাথে। আর আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন ভীষণই ভালো আর ভীষণ কিউট ছিলেন। তো আমি তোমাদের ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। আর ভীষণ হেল্পফুল কিন্তু। আর ওনার জন্যই আমরা মোটামুটি অল স্পট কভার করতে পেরেছি, না হলে হয়তো টাকাটাই শুধু নষ্ট হতো, দুটো স্পটে ঘুরেই শেষ হয়ে যেত ওর সময়। তো যাই হোক, তোমরা সবাই চেষ্টা করবে যে এমন ট্রেন ধরতে যাতে তোমরা সকাল সকালে এনজেপি পৌঁছাতে পারো এবং সেখান থেকে তাড়াতাড়ি দার্জিলিং ইন করতে পারো, তাহলে পরে তোমাদের সারাটা দিন নষ্ট হবে না। তো আমরা কামরূপ এক্সপ্রেসে গিয়েছিলাম, আর তার ফলে আমরা 11:30টার মধ্যে দার্জিলিং ইন করে গিয়েছিলাম। যেহেতু আমাদের হোটেল করাই ছিল, তাই সময় কোনো নষ্টই হয়নি। আমরা হোটেলে গিয়ে একটু রেস্ট করে লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। তো ম্যাল ঘুরতে ঘুরতে ম্যালের ঠিক সাইডে ডান দিকে রাস্তাটা ধরে যখন এগিয়ে যাচ্ছিলাম, তখনই দেখলাম মহাকাল মন্দির। আর আমরা সবাই উঠতে শুরু করলাম কি আছে দেখবো সেটার জন্য। তো দেখো, আমাদের মতো সবাই উঠতে উঠতে দাঁড়িয়ে পড়ছে। তো তোমাদের একটা কথা বলি, মহাকাল মন্দিরে কিন্তু বয়স্ক যদি কেউ যায় তাদের জন্য কিন্তু ভীষণই অসুবিধা, কারণ ওঠাটা ভীষণ কষ্টকর। আমরা তো পাহাড়ে উঠে অভ্যস্ত নই, আমরা সমতলে হেঁটে অভ্যস্ত। তো পাহাড়ে উঠতে গেলে দেখবি হাঁটুর পেছন দিকে মানে পায়ের দিকে না ভীষণ একটা প্রেশার পড়ে। আর আমরা তো তাও ঠিক আছি, যারা বয়স্ক তাদের জন্য ভীষণ কষ্টকর। তো আমি বলবো না ওঠাই ভালো। আর আমরাও উঠতে উঠতে হাঁপিয়ে যাচ্ছি, অনেকেই দাঁড়িয়ে পড়ছে যখন শেষের দিকে আর পারা যাচ্ছে না আর কি ওঠা। তো যাই হোক, অবশেষে আমরা উপরে গিয়ে পৌঁছাই। বাবার একটু কষ্ট হয়েছিল, আর বাচ্চাদেরও কিন্তু কষ্ট, তাও ওরা দৌড়ে দৌড়ে ছুটছে হাঁটছে, বাট ঠিক আছে, বয়স্কদের জন্য কষ্ট। চলো তোমাদের পুরো জায়গাটা ঘুরে দেখো। তোমরা পুরোটাতে এগুলো ঘোরাতে পারবে। এগুলোর গায়ে, প্রত্যেকটা গায়ে কিছু মন্ত্র লেখা আছে, সেগুলো আমার বোঝার কম্য নয়, তো বুঝতেও পারছি না। আর এদিকে দেখো, অনেক ওপর, কতটা গড়িয়ে দিয়ে গড়িয়ে গড়িয়ে নেমে যাবি। মহাকাল মন্দির দেখো, ওইখানে হচ্ছে গেট, ঠিক আছে? ওইখান থেকে এখানে উঠে উঠে এই উঠে ওই ওপরে হচ্ছে। এবার আমরা চলে এসেছি আবার মেলে। তো এখানে আছে বিশ্ব বাংলার একটি শপ, আর এখানে তোমরা পেয়ে যাবে অনেক সুন্দর সুন্দর হাতে তৈরি জিনিসপত্র। যদিও এই শপে ভিডিও অ্যালাউ নয়, বাট আমি একটু করে ফেলেছিলাম, তারপরে আমি বন্ধ করে দিই। আর যেইটুকুনি ভিডিও তোলা হয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরাও চাইলে এইসব জিনিসপত্র কিনতে পারো। তো আজকের দিনটা মহাকাল মন্দির আর ম্যাল ঘুরেই আমরা কাটিয়ে দিচ্ছি, কারণ অনেকটা জার্নি করে এসেছি, আবার কালকেও ঘুরতে বেরোতে হবে। পরদিন সকালে আমরা চলে গেছিলাম গাড়ি স্ট্যান্ডে গাড়ি বুক করার জন্য। আমরা কোনো এজেন্সি অথবা হোটেলের মাধ্যমে গাড়ি বুক করিনি। তো এই জায়গাটা হচ্ছে গাড়ি স্ট্যান্ড। তোমরা যদি এনজেপি থেকে গাড়িতে নামো, মানে ম্যালের কাছাকাছি, তাহলে এই জায়গাতেই কিন্তু তোমাদের নামাবে। আর এখানেই তোমরা অনেক গাড়ি পেয়ে যাবে, এখান থেকে তোমরা গাড়ি বুক করতে পারো। আমাদের প্রথম গন্তব্যস্থল ছিল রোপওয়ে, আর আমরা পৌঁছে গিয়েছিলাম সকাল 10টা 10-15 মধ্যে। কিন্তু গিয়ে দেখলাম বেশ লাইন, তখন টিকিট কাউন্টার সেদিন খোলেনি, কারণ কিছু মেনটেন্যান্স চলছিল রোপওয়ে। তারপর আমরা দাঁড়িয়ে থাকলাম।
তো চিন্তা করছিলাম এত টাকা দিয়ে গাড়ি করলাম, আদৌ সারাটা দিন আমরা এতগুলো স্পট কভার করতে পারবো তো? কিন্তু আমাদের ড্রাইভার দাদা খুব ভালো ছিলেন। তো আমাদের ড্রাইভার দাদা আমাদের টিকিটের ব্যবস্থা করে দেন, যার ফলে আমাদের অনেকটা টাইম সেভ হয়। নাহলে হয়তো 3টে থেকে 4টে বেজে যেত রোপ কমপ্লিট করতে, আর আমাদের অন্য কোনো স্পট ঘোরাই হতো না। তো আমাদের একটার মধ্যে কমপ্লিট হয়ে যায় রোপ চড়া। তবে আরেকটা কথা বলি, রোপ চড়তে গিয়ে আমাদের সঙ্গে কী ঘটনা ঘটেছিল। আমরা যখন লাইনে দাঁড়িয়েছিলাম, আমাদের পেছনে যারা দাঁড়িয়েছিলেন তারা বলছিলেন যে রোপে যেতে যেতে যদি কারেন্ট চলে যায় সেখানে স্টপ হয়ে যায়। আর দুর্ভাগ্যবশত আমাদের সাথেও সেম হয়। আমরা যখন যাচ্ছিলাম তখন অনেকটাই হাইটে, তখন না হট করে রোপটা থেমে যায়। তো আমরা ভয় পেয়ে যাই যে কী আবার হলো। তারপর দেখলাম কারেন্ট চলে গেছে, বুঝতে পারলাম, মানে জেনারেটর চললো যে, সেটার একটা বিকট আওয়াজ শুরু হলো। তো তারপরে একটু পরে আবার রোপটা চলতে শুরু করলো। আবার যখন আমরা ফিরছি, মানে ফেরার পথও সেম, মানে জাস্ট শুরু হয়েছে, তার কিছুটাই এসে দেখলাম আবার বন্ধ হয়ে গেল। মানে তখন আবার কারেন্ট এলো। মানে বুঝতে পারছো আমাদের ভাগ্যটা, জীবনে কিছু দেখার বাদ থাকলো না। মানে ওইটা বাদ ছিল, ওটাও ভগবান দেখিয়ে দিল যে এরকম ফেস করতে হয়। তো সেটাও দেখা হয়ে গেল। মানে ওটাও একটা আলাদা ফিলিংস ছিল আর কি। দেখতে থাকো। এরপর আমরা কোন স্পটে গিয়েছিলাম। তোমরাও কারা কারা আমার মতো এরকম ফেস করেছো রোপ চড়তে গিয়ে আমাকে কমেন্টে লিখে জানিও প্লিজ। আমরা এখন রোপওয়েতে থেকে কারেন্ট চলে গেছে মনে হয় দাঁড়িয়ে পড়েছি। তো দুবারই কারেন্ট আবার এলো, বুঝেছো? যাওয়ার সময় সেম হয়েছে, আসার সময় সেম হয়েছে। ওই রোপে চড়তে চড়তে এগুলো তোলা, দেখো নিচে পুরো চা বাগান, দেখতে এত সুন্দর লাগছে। তোমরা দার্জিলিং গেলে কিন্তু অবশ্যই রোপে চড়বে, এই রোপটা কিন্তু কেউ মিস করবে না। এবার আমাদের নেক্সট গন্তব্যস্থল জাপানিজ টেম্পল এবং পিস প্যাগোডা। অনেকটা বড় জায়গা জুড়ে এই জাপানিজ টেম্পল এবং পিস প্যাগোডা, ভীষণ সুন্দর জায়গাটার। এখান থেকেও তোমরা অপূর্ব ভিউ দেখতে পারবে এবং কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পারবে। যদিও কাঞ্চনজঙ্ঘাটা সাদা বরফে মোড়া ছিল। চলো এবার তোমাদের পুরো জায়গাটা একটু ঘুরে দেখায়, স্কিপ না করে দেখতে থাকো। এখন আমরা জাপানিজ টেম্পলের ভেতরে ইন করলাম। এটা হচ্ছে জাপানিজ টেম্পল। এটা পিস প্যাগোডা, এখানে অনেকগুলো সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হয়। পিস প্যাগোডার ওপরে উঠে তোমরা এরকম একটা বড় বৌদ্ধ মূর্তি দেখতে পাবে। এই পাহাড়ে না আমার একটা জিনিস খুব অবাক লাগে, সুন্দর লাগে, এখানে কত বড় বড় গাছ, আর গাছগুলো দেখতেও পরপর সারি সারি ভালো লাগে। আর দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে সারা কাঞ্চনজঙ্ঘা। আমার অত ভালো ফোন নয়, তাই তোমাদের ক্লিয়ারলি পিকটা দেখাতে পারলাম না। আমাদের নেক্সট গন্তব্যস্থল ছিল ঘুম স্টেশন। এখানে গিয়ে দেখলাম টয় ট্রেন একটা দাঁড়িয়ে রয়েছে, তখনই ছাড়বে, কিন্তু আমাদের চড়ার সৌভাগ্য হয়নি, কারণ এই টয় ট্রেন চাপতে গেলে আলাদা একটা দিন হাতে রাখতে হয়, যেটা আমাদের পক্ষে সম্ভব ছিল না। নেক্সট যদি যাই তাহলে অবশ্যই টয় ট্রেন চড়ার জন্যই যাব। তো মিনিমাম টয় ট্রেনের ভাড়া 1000 টাকা। আর এখানে তোমরা ডিজেল এবং কাঠকয়লা দুটোরই টয় ট্রেন পেয়ে যাবে। তো আমরা দু রকমের ট্রেন কিন্তু দেখতে পেয়েছি। আমরা প্রায় 3-4টে ট্রেন দেখেছি, আর বাতাসিয়া লুপের মধ্যেও 3-4টে ট্রেন আমরা যাতায়াত করতে দেখেছি। তো এই দৃশ্যগুলো দেখার মজাই আলাদা।
ঘুম স্টেশন থেকে আমরা যাই বাতাসিয়া লুপ এবং এই যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ এখানে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিই। খাবার দাবার বেশ ভালোই ছিল। লাঞ্চ সেরে এবার আমরা বাতাসিয়া লুপে প্রবেশ করলাম। এখানে প্রবেশ মূল্য পার হেড 50 টাকা। বাতাসিয়া লুপে প্রবেশ করার পর দেখতে পেলাম ওখানে অনেক টুরিস্টই ওখানকার ড্রেস ভাড়া নিয়ে পড়ছে, তাই আমাদেরও ইচ্ছা হলো আর আমরাও পার হেড 50 টাকার বিনিময়ে ড্রেস নিয়ে ড্রেস পরা শুরু করলাম। এখানকার ড্রেস পরার পরে আমি আর আমার দিদি দুজনে মিলে একটু ঢং করতে শুরু করলাম। ঠিক যেন মনে হচ্ছে আমরা চা পাতা তুলছি। আমাদের কেমন লাগছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। আর আমাদের বাড়ির দুই বীর যোদ্ধাও বেশ ড্রেস পরে দাঁড়িয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। বাতাসিয়া লুপ দেখার পরে আমরা যাচ্ছি এবার আমাদের নেক্সট গন্তব্যস্থলে। তোমাদের কিছু রাস্তার ভিউটা দেখাচ্ছি। দেখো রাস্তাগুলো কত সুন্দর, মানে যেতে যেতে ভিউটা দেখতে দেখতে যেন সময় কেটে যাচ্ছে। আর আমাদের এই ঘোরার মধ্যে ডালি মনেস্ট্রি আর ঘুম মনেস্ট্রি ছিল, কিন্তু আমরা সেগুলো দেখিনি কারণ আমাদের বেরোতে একটু লেট হয়েছিল, মানে 9:30 পৌনে 10টার পরে যেহেতু আমরা বেরিয়েছিলাম, তাতে কী হয়েছে রোপওয়েতে মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা টাইম লাগে। সেখানে আমরা যদি ওই দুটো মনেস্ট্রি দেখতাম তাহলে হয়তো আমাদের আর রক গার্ডেনটা দেখা হতো না। সেজন্য আমরা আর মনেস্ট্রি দেখিনি। আমাদের এখানে যেমন টেম্পল সবই একটু 19-20, ওখানেও মনেস্ট্রিগুলো একই। যেহেতু জাপানিজ টেম্পল আর পিস প্যাগোডা দেখেছি তাই আর মনেস্ট্রি দেখিনি। ঘুম মনেস্ট্রিটা আমরা রাস্তা দিয়ে যেতে যেতেই দেখে নিয়েছি। তাই আমি সাজেস্ট করব তোমরা যারা দার্জিলিং যাবে, যদি ভাবো একদিনে সব কভার করবে তাহলে মোটামুটি 8টার মধ্যে বেরিয়ে পড়ো ঘুরতে, তাহলে তোমরা মোটামুটি কভার করতে পারবে সব একদিনে। আর আমাদের মতো যদি 9:30 10টায় বেরো তাহলে এরকম অবস্থা হবে। আর নাহলে 2 দিনে ভাগ করে দেখো, তার সাথে আরও অনেক স্পট আছে সেগুলোও তোমরা অ্যাড করে নিতে পারো, দিয়ে 2 দিনে ভাগ করে দেখো তাহলে ঠিকঠাক দেখতে পারবে। আর আমরা কিন্তু জুটা পায়ে হেঁটে গিয়েছিলাম, তো যেতে আসতে কী হয়েছে চলো আমি পরে বলছি। তো আমরা এখন রক গার্ডেন যাওয়ার পথে অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন পড়ে, তো সেখানে দাঁড়িয়েছি, একটু সেলফি টেলফি নিলাম। তবে যেহেতু সন্ধ্যা হয়ে আসছে আর পাহাড়ি রাস্তায় 5টা 5:30টার পর মানে একটু বিপজ্জনক হয়ে যায় যাতায়াতটা, যেহেতু অন্ধকার। আর রক গার্ডেনের রাস্তাটাও না খুব খারাপ ছিল, কারণ তার আগেই ধস হয়েছিল আর কি। ধসের ফলে রাস্তাগুলো ভীষণ বাজে, তো ভীষণ সাবধানে গাড়িটাকে চালাতে হচ্ছিল। আর যেহেতু প্রায় 5টা বাজতে চলেছে, আমরা তো ভাবছিলাম দেখতে পাবো না, তো না আমরা মোটামুটি রক গার্ডেনটা ভালোই ঘুরেছি। তারপর যখন বেরোবো তখন এবার সন্ধ্যে সন্ধ্যা হয়ে আসছিল। আর আমরা এখন রক গার্ডেনে খুব কাছাকাছি চলে এসেছি।
একদম রাস্তার ওপর থেকে তোমরা পুরো রক গার্ডেনের ভিউটা দেখতে পারবে। অসাধারণ লাগছে। পুরো এমন করে পুরো না সেইখানটা করে দাও। বন্ধুরা তোমরা একদম ওই ওই শেষ মাথায় উঠতে পারবে, কিন্তু আমরা আরেকটা স্টেপ গেলেই পুরো উপরে হয়ে যেত, সেটা যায়নি। কারণ ঝর্নার জল যত মানে উপরে উঠছে না তত আওয়াজও বাড়ছে আর জলগুলো ছিটাচ্ছে। তো ওই রাস্তাগুলো না একটা পিচ্ছিল ব্যাপার হয়ে গেছে। আর যেহেতু সন্ধে সন্ধে হয়ে এসছে, সেই জন্য আর রিস্ক নিইনি, আর উঠিনি, আর হাঁটতেও পারছিলাম না। সারাদিন এতগুলো স্পট ঘুরেছি আর ভালো লাগছিল না, তাই লাস্ট ওই একটা স্টেপ আগে থেকে আমরা ব্যাকে চলে এলাম। তোমাদের দেখো গাড়িতে ফোন নাম্বার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই ভাইয়ার কন্ট্যাক্ট নাম্বার। তো আমি আবার ভাইয়ার সাথে তোমাদের পরিচয়ও করে দেবো, আর ফোন নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেবো। দেখো আমরা ফিরছি এখন রক গার্ডেন থেকে, লাস্ট ফিরছি হোটেলের দিকে। তো পুরো মানে অন্ধকার অন্ধকার হয়ে গেছে, তার মধ্যে না ভিউ দেখতে দেখতে ফিরছি। পুরো পাহাড়ের মধ্যে যেটা হয়, বাড়িগুলোর আলোগুলো তো সেই মিটমিট করে জ্বলার মতো জ্বলছে। দেখো ভিউটাই আলাদা দেখতে লাগছে। আজকে যে সকল স্পটগুলো আমরা ঘুরেছি তার জন্য আমাদের গাড়ি ভাড়া পড়েছিল 5,200 টাকা। মানে 5,500 টাকা চেয়েছিল, সেটা বার্গেনিং করে 5,200 টাকা। আমাদের গাড়ি কিন্তু ছিল ইনোভা ক্রিস্টা। নেক্সট ডে আমরা পায়ে হেঁটে বেরিয়ে পড়লাম সকাল 9:30 নাগাদ জু দেখার উদ্দেশ্যে। এই দেখো এটা হচ্ছে চার্চ, আর এই চার্চের সামনেই এখানে কি হচ্ছিলো, একটা মেলা মতো বসেছে, আর সামনে সরস্বতী ঠাকুর রয়েছে। তো এখানে একটু দাঁড়িয়ে আমরা দেখে নিলাম। আর ওই দেখো চার্চ দেখা যাচ্ছে, চার্চ বন্ধ ছিল তাই ঢুকিনি। ওই সামনের রাস্তা দিয়ে কিন্তু সোজা যেতে হবে জু। এবার আমরা গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে আর সাইড ভিউ দেখতে দেখতে এগিয়ে চললাম। কিন্তু এখানে একটা মজার ব্যাপার হয়েছে, আমরা যাচ্ছি তো যাচ্ছি, কিন্তু রাস্তা শেষ হচ্ছে না। মানে আমরা সবাই কি বলবো, তখন বেশ চিন্তায় পড়ে গেলাম কত দূরে জু। কারণ আগের দিন মানে আমরা পায়ে হেঁটে যাওয়ার ডিসিশনটা এই কারণে নিয়েছি, আগের দিন যখন আমরা রোপওয়ে গিয়েছিলাম, মানে প্রথমে পড়বে জু, তারপরে হচ্ছে রোপওয়ে। তো আমাদের যেখান থেকে গাড়িতে উঠেছিলাম সেখান থেকে মানে গাড়ি স্ট্যান্ড থেকে জু আর রোপওয়ে বেশি ডিস্টেন্স কিন্তু নয়, মানে জু লেগেছিলো 5 থেকে 7 মিনিট। তো আমরা সেই জন্য ভেবেছিলাম গাড়িতে যদি 5-7 মিনিট লাগে তাহলে হেঁটে কতক্ষণ, 15-20 মিনিট হয়তো লাগবে। মানে আমরা সমতলটাকে ভেবে এটা একটা ভেবে ডিসিশন নিয়ে নিয়েছি, কিন্তু বিশাল বড় ভুল করেছি পরে বুঝলাম। কারণ আমাদের প্রায় 55 মিনিট মতো লেগেছে, যাকেই জিজ্ঞেস করছি এগিয়ে যান আর 5 মিনিট। মানে আমাদের মতো অনেকেই হেঁটে হেঁটে গিয়েছে, কিন্তু প্রত্যেকের একটাই কথা, রাস্তা শেষ হচ্ছে না। অবশেষে আমরা জুয়ের দেখা পেলাম, তো তখন শান্তি হলো, মানে হাঁটাটা সাকসেস, আমরা ভুল রাস্তা ধরিনি। প্রথম তো ভাবছিলাম ভুল রাস্তায় হয়তো গিয়েছি। তো তারপরে জুয়ের টিকিট কেটে আমরা ভেতরে ঢুকে গেলাম। অনেকক্ষণ জুয়ের ভেতরে ঘুরলাম, কিছু রাইডস করার ইচ্ছা ছিল এগুলো, কিন্তু আমাদের মধ্যে কেউ করলো না, আর সব স্কুল স্টুডেন্টরা করছে বলে আর করাটা হলো না। তারপরে এখানে অনেক কিছু মোটামুটি দেখার আছে, মানে মিউজিয়াম আছে, মিউজিয়ামটা ভালোই লেগেছে দেখতে। আর সবথেকে বেস্ট ছিল রয়্যাল বেঙ্গল টাইগার। একদম কাছ থেকে বাঘবাবু ঘুরছেন, যেন হচ্ছে র্যাম্পে শো করছে, আর সামনে এত শিকার খেতে পাচ্ছে না, একটু রাগে গজগজ করছিলেন। সব কিছুই আমরা দেখতে পেয়েছি, রেড পান্ডাও দেখতে পেয়েছি।
তো ফেরার সময়টাও বলে দিই, ফেরার সময় মানে আমি ভাবছি 5-7 মিনিটের রাস্তা আমাদের 55 মিনিট 1 ঘন্টা লেগে গেল। তাহলে আমি একবার ম্যাপটা দেখে নিই, মানে ম্যাপটা খুলে দেখছি যখন ডিস্টেন্সটা দেখাচ্ছে মানে গাড়িতে 5-7 মিনিট হলে কি হবে, পায়ে হেঁটে 45-50 মিনিট দেখাচ্ছে। আমার তো তখন মাথায় হাত যে বাবা মা এসছে, মানে তারা বয়স্ক, তাদেরকে নিয়ে এতটা রাস্তা এখন হেঁটে কী করে যাব। আর ওখানে একটা অসুবিধা এই যে বাগবাবাজি, আর ওখানে একটা অসুবিধা কি, সেখান থেকে তো গাড়ি পাওয়া যায় না, মানে আমাদের এখানে যেমন অটো টোটো যে কোনো কিছু সবসময় পাওয়া যায়, ওখানে আমরা বাইরে বেরিয়ে মানে জু থেকে বেরিয়ে যখন আর পারছি না অতটা রাস্তা, মানে গাড়ি খোঁজার চেষ্টা করছি, প্রত্যেকেই বুকিং করে এসছে, তো এমনি গাড়ি আমরা পাইনি, তো বাধ্যতামূলক মনে সবাই জোর করে আবার হাঁটতে শুরু করলাম। তো আমাদের এই পায়ে ভীষণ ব্যথা হচ্ছিল, 1 ঘন্টা করে 2 ঘন্টা হাঁটার সঙ্গে জুয়ের ভেতরেও তো হেঁটেছি প্রায় 2 ঘন্টা মতো। তারপরে আবার বাবা মাকে নিয়ে, বাবা মার ভীষণ কষ্ট হয়েছে। তাই প্লিজ তোমরাও না জু গেলে, মানে ইয়ং স্টাফ গেলে কোনো ব্যাপার না, জুর ওপরে তোমরা হেঁটেও ঘুরতে পারবে, কিন্তু বয়স্ক আর বাচ্চা নিয়ে গেলে প্লিজ হেঁটে কেউ যাবে না, গাড়ি বুক করবে। মানে আমরা প্রথমে বুঝতে পারিনি, তাই ভুলটা হয়ে গেছে। তারপরে বাড়ি এসে কিন্তু ভীষণ পায়ে ব্যথা হয়েছে অত হাঁটার জন্য। তবে হাঁটার এক্সপিরিয়েন্সটা আলাদা, মানে হাঁটাটা কিন্তু আলাদা মজার আছে ওখানে, কিন্তু অতটা হাঁটাও ঠিক নয়। যাই হোক, সব মিলিয়ে আমাদের ঘোরাটা বেশ ভালোই ছিল। তবে একটা কথা আমি বলবো, তোমাদের যদি হাতে 2 দিন অন্তত সময় থাকে তাহলে তোমরা একদিন রোপওয়ে আর চিড়িয়াখানা সেরে নাও, কারণ দুটো একই রাস্তায়। ফার্স্ট রোপওয়ে চড়ে তারপর চিড়িয়াখানাটা দেখে নাও, আর বাকি একদিন বাকি সাইট সিনগুলো করে নাও, তাহলে তোমাদের ঘোরাটা বেশ সুন্দর হবে। নাহলে একদিনে যদি চিড়িয়াখানা, রোপওয়ে আর অল স্পট নিয়ে নাও, কোনোটাই ঠিক মতো তোমরা দেখতে পারবে না। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আর যদি তোমাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো সেলফি দেখো, চলো এখান থেকে একটুখানি बोल सकते हैं ना। এদিকে তাকা, দেখাচ্ছে সামনে তাকা, সামনে একটা সবাই ছবি নিচ্ছে। হ্যাঁ আয় আয়, এই যে রাস্তাটা, এটাই রোপওয়ে যাওয়ার রাস্তা, জুয়ের পাশ দিয়ে। তো অনেক কষ্ট করে হেঁটে হেঁটে চার্চের সামনে চলে এসেছি। তো তখন এই জায়গাটা খোলা ছিল না, গেট বন্ধ ছিল, এখন খুলেছে, তাই একটু দেখে সরাসরি চলে যাবো হোটেলে, দিয়ে তো একটু রেস্ট করতে হবে। তো তোমাদের সবাইকে বাই বাই। ভিডিওটা কেমন হয়েছে জানতে কিন্তু ভুলবে না, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।